রেসপেক্টে যদি বলি ডায়াম্যাগনেটিক, ওটা আমার কি হতো বলতো? ডায়াম্যাগনেটিক কারা? যাদের মধ্যে কি টাইপের ইলেকট্রন থাকে? ফিজিক্সেও পড়েছিস। ডায়াম্যাগনেটিক কারা আর প্যারাম্যাগনেটিক কারা, ঠিক আছে? ডায়াম্যাগনেটিক ম্যাগনেটিক ফিল্ডকে অ্যাট্রাক্ট করে না রিপেল করে, সেগুলো তুই ফিজিক্সে দেখেছিস। প্যারাম্যাগনেটিক কারা ভাই? ম্যাগনেটিক ফিল্ডকে অ্যাট্রাক্ট করে না রিপেল করে। ডায়াম্যাগনেটিক মানে কি থাকে বলতো? ওর মধ্যে ইলেকট্রন, কোন টাইপের ইলেকট্রন থাকে বা থাকে না বলতে পারবি? কিন্তু কি টাইপের ইলেকট্রন থাকে বা থাকে না ডায়াম্যাগনেটিক মানে? ক্লাস 11-এ পড়েছিলাম, লেখ খাতার মধ্যে লেখ। ডায়াম্যাগনেটিক মানে লেখ আনপেয়ার্ড ইলেকট্রন ইজ অ্যাবসেন্ট। আনপেয়ার্ড ইলেকট্রন ইজ অ্যাবসেন্ট। আনপেয়ার্ড ইলেকট্রন ইজ অ্যাবসেন্ট। আনপেয়ার্ড ইলেকট্রন ইজ অ্যাবসেন্ট, সেগুলো হচ্ছে ডায়াম্যাগনেটিক। আনপেয়ার্ড ইলেকট্রন ইজ অ্যাবসেন্ট, সেগুলো হচ্ছে আমার ডায়াম্যাগনেটিক। আনপেয়ার্ড ইলেকট্রন মানে কি? আনপেয়ার্ড ইলেকট্রন মানে তুই বল, এর মধ্যে কি আনপেয়ার্ড ইলেকট্রন আছে? আনপেয়ার্ড ইলেকট্রন আছে না নেই? জোরে বল। নেই, এর মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন নেই, ঠিক আছে? আনপেয়ার্ড ইলেকট্রন মানে কি? আমার এরকম সিঙ্গেল ইলেকট্রন থাকতে হবে, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে সিঙ্গেল ইলেকট্রন। তাহলে বুঝতে পারলাম কি ডায়াম্যাগনেটিক মানে যার মধ্যে আমার আনপেয়ার্ড ইলেকট্রন নেই। পরেরটা লেখ প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক মানে লেখ unpaired electron is present. Unpaired electron is present. Unpaired electron is present. তারপর হচ্ছে প্যারাম্যাগনেটিক। এইবারে কোনো মলিকুলের মধ্যে ধর 5খানা সিঙ্গেল ইলেকট্রন আছে, কোনো মলিকুলের মধ্যে ধর 7খানা সিঙ্গেল ইলেকট্রন আছে, দুজনেই প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক মানে ম্যাগনেটিক ফিল্ডকে রিপেল করবে, ঠিক আছে? তো দুজনেই আমার ধর প্যারাম্যাগনেটিক। এখন দুজনের মধ্যে কে বেশি আমার প্যারাম্যাগনেটিক সেটা আমি কীভাবে বুঝবো? যার মধ্যে নাম্বার অফ ম্যাগনেটিক প্রপার্টি বেশি, যার মধ্যে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বেশি হবে, ওর প্যারাম্যাগনেটিক বিহেভিয়ারও বেশি হবে। সিম্পল হিসাব। ক্লাস 11-এও একটা ফর্মুলা পড়তাম, কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে, অ্যাটমিক চ্যাপ্টারে পড়েছিলাম। ক্লাস 12-এও সেম ফর্মুলা আছে, প্যারাম্যাগনেটিকের যেমন ফর্মুলা আসছে সেই ফর্মুলাতে, যেটা ক্লাস 11-এও পড়েছিলাম, ঠিক আছে? তাহলে লিখে রাখলাম মোর নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন মিনস, more number of unpaired electron means more paramagnetism. More number of unpaired electron means more paramagnetism. More paramagnetism. ঠিক আছে, চল আমরা একদম কোশ্চেন অ্যান্সার ফর্মেটে চলে যাই। কি টাইপের কোশ্চেন আসবে? যত রকমের কোশ্চেন আসতে পারে সেই সব টাইপেরই কোশ্চেন একটার মধ্যে লিখছি, এবং আমরা আজকের ক্লাসে শুধু এগুলোই করব। চল কোশ্চেন লেখ আগে। কোশ্চেন লেখ এক্সপ্লেন হাইব্রিডাইজেশন, এক্সপ্লেইন হাইব্রিডাইজেশন অফ সেন্ট্রাল অ্যাটম, এক্সপ্লেইন হাইব্রিডাইজেশন অফ সেন্ট্রাল অ্যাটম ইন হেক্সাঅ্যামিন, নাম লিখছে আইইউপিএসসি, হেক্সাঅ্যামিন ক্রোমিয়াম 3, ক্রোমিয়াম 3, কিভাবে ক্রোমিয়াম 3 লিখতে হয় তুই জেনে গেছিস। স্পেস আয়ন ইন হেক্সাঅ্যামিন ক্রোমিয়াম 3 আয়ন। পরের কোশ্চেন এর সাথেই চলছে, এটা ছিল কোশ্চেনের সাপোজ ফার্স্ট পার্ট। সেকেন্ড কোশ্চেন কমেন্ট অন ম্যাগনেটিক বিহেভিয়ার, কমেন্ট অন ম্যাগনেটিক বিহেভিয়ার। থার্ড কোশ্চেন লো স্পিন or high spin complex, low spin or high spin complex। তারপরটা শেপ, তারপরেরটা ইনার অরবিটাল, ইনার অরবিটাল or outer orbital complex, inner orbital or outer orbital complex। পরের কোশ্চেন ক্যালকুলেট ভ্যালু অফ, ক্যালকুলেট ভ্যালু অফ ম্যাগনেটিক মোমেন্ট, ক্যালকুলেট ভ্যালু অফ ম্যাগনেটিক মোমেন্ট। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আসবে এখান থেকে। তোর ফার্স্ট কাজ যেটা দিয়েছে সেটা তুই ফর্মুলাটা লিখ, ফর্মুলাটা লিখে ফেল।
তাহলে বল কি আসছে, ফর্মুলাটা কি আসলো, কি আসছে ফর্মুলা বল। ব্র্যাকেটে +3, ব্র্যাকেটে +3 মানে ব্র্যাকেটের উপরে +3, তাই তো। তাহলে এই হচ্ছে আমার ফর্মুলা আসলো। ফর্মুলা তুই বার করতে পারবি, ওটা তুই বার করলি নিজে নিজে। CrNH3 মাথায় +3, এই হচ্ছে আমার আয়নটা। আমাকে পরীক্ষাতে কোশ্চেনে ভাই মলিকিউলও দিতে পারে, সাপোজ এটার সাথে বলে দিলে হচ্ছে +3 দিয়ে বললো Na3CrNH3, বুঝতেই পারছি +3 এর করেসপন্ডিং এটা, সরি এটা +3 দিয়ে দিয়েছে হচ্ছে, এটার পরে এখানে Cl3 দিয়ে দিয়েছে, বুঝলাম একই ব্যাপার। আমাকে যাই কোশ্চেন দিক আমাকে সবসময় বার করতে হবে সেন্ট্রাল অ্যাটমের রেসপেক্টে। তাহলে আমাকে এই কোশ্চেনে বার করতে হবে সেন্ট্রাল অ্যাটমটার হাইব্রিডেশন। হাইব্রিডেশন ক্লাস 11-এ দেখবি অনেকগুলো পড়েছিলাম, sp, sp2, sp3, sp3d, sp3d2, তারপরে হচ্ছে sp3d3, এগুলো আমার সিলেবাসের মধ্যে ছিল। ট্রাইগোনাল, বাইপিরামিডাল, সব নামগুলো ক্লাস 11-এ শুনেছিলাম। আমি তো এখানে সে তোকে মডেল বানিয়ে দেখিয়েছিলাম CrNH3 +3। তো আমাদের ভাই আজকে করতে হবে হচ্ছে ক্রোমিয়ামের এখানে হাইব্রিডেশন, তারপরে সিরিজ অফ কোশ্চেন রিলেটেড আছে। হাইব্রিডেশনের কনসেপ্ট, হাইব্রিডেশন থিওরি স্বাভাবিকভাবেই উইথ টাইম ডেভেলপ হয়েছে। কেন, একটা থিওরি যদি প্রপারলি সব কিছু এক্সপ্লেন করতে না পারে, তাহলে ওই জন্য আমাদের পরের থিওরি ডেভেলপ হয়েছে। হাইব্রিডেশনের জন্য আমরা আজকের স্যার পড়বো হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি, ভিভিটি। তো ভিভিটি সব কিছু এক্সপ্লেন করতে পারে না, ভিভিটি দিয়ে সব রকম ফেনোমেনা এক্সপ্লেন করা যায় না, এক্সপেরিমেন্টাল। ওই জন্য ভিভিটির পরে ডেভেলপ হয়েছিল হচ্ছে সিএফটি, ক্রিস্টাল ফিল্ড থিওরি। আমাদের সিলেবাসে ভিভিটিও আছে, সিএফটিও আছে। তো আমরা যখন ভিভিটি পড়ছি, আমরা ভিভিটির মধ্যে সিএফটির কিছু কিছু টার্ম ইনক্লুড করেই পড়বো, ঠিক আছে। আমরা ভিভিটি পড়ার সময় সিএফটির কিছু কিছু টার্ম ইনক্লুড করেই পড়বো। আজকে হয়তো সিএফটির ওই টার্মগুলো বুঝতে পারবো না, কিন্তু পরের ক্লাসে বুঝে যাবো, ঠিক আছে। যেমন তুই এখন লিখে রাখ, কোশ্চেনটার পাশে লিখে রাখবি, তুই নিজে লিখে রাখছিস, ঠিক আছে, নিজে অ্যান্সারের মধ্যে লিখ, মানে অ্যান্সারের পারে লিখে রাখছিস, ফর্মুলা তুই বার করলি, তারপরে অ্যান্সারের মধ্যে তুই লিখে রাখ NH3 ইজ আ উইক ফিল্ড লিগ্যান্ড। NH3 ইজ আ উইক, উইক বানান তুই জানিস, WEAK উইক, ফিল্ড FIELD ফিল্ড, তারপর লিগ্যান্ড, NH3 ইজ আ উইক ফিল্ড লিগ্যান্ড। এই উইক ফিল্ডের মানে হয়তো আমি আজকে বুঝতে পারবো না কোথা থেকে আসছে, পরের ক্লাসে বুঝে যাবো, এখন সিএফটি পড়বো। উইক ফিল্ড লিগ্যান্ড হচ্ছে অ্যামোনিয়া। অনেক বইতে তুই দেখবি NH3 কে স্ট্রং ফিল্ড লেখা আছে, ঠিক আছে, সেটা অ্যাকচুয়ালি না, অ্যামোনিয়া অ্যাকচুয়ালি উইক ফিল্ড। তবে কোনো কোনো স্পেশাল কেসে ভাই ও স্ট্রং হিসেবে বিহেভ করতে পারে, আমরা এটাকে উইক ধরে এগিয়ে যাবো, একদম সিম্পল হিসাব। ওকে চল, তাহলে অ্যামোনিয়া হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। তাহলে এটা আমি কিভাবে জানলাম, জেনেছি হচ্ছে ভাই সিএফটি থেকে, এবং এই সিএফটির আউটকাম আমাকে পরের ক্লাসে মনে রাখতে হবে কিছু কিছু। তাহলে NH3 হচ্ছে আমার উইক ফিল্ড লিগ্যান্ড। আমি এখানে এটা আজকের ক্লাসে যখন পড়ছি ওই রেজাল্টটাকে ইনক্লুড করেই পড়বো, বোঝা যাচ্ছে। চল শুরু করছি। তাহলে সেন্ট্রাল অ্যাটম নিয়ে আমার কাজ, সেন্ট্রাল অ্যাটমকে ক্রোমিয়াম, সেন্ট্রাল অ্যাটম ক্রোমিয়াম। বল ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার কত, পড়ে এসেছি সবার তুই, ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার কত, 24। ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন, লাস্টের পার্টটা আমাকে বল, তাহলেই হবে। বল আর্গনের পর থেকে বলবি, 3d5 4s, 3d5 4s1, ঠিক আছে। চল তাহলে ক্রোমিয়ামের এবার আমি ছবি আঁকছি, তুই আঁকছিস। 3D কে আমি আগে আঁকবো, 1 2 3, 3D এটা হচ্ছে 3D গেল। তারপর আসছে কি 4s, 3D তে 5টা দিলাম, 3 4 5, 4s হচ্ছে আমার একটা দিলাম, 3d5 4s1। আচ্ছা তুই বল ক্রোমিয়ামের কি 4p আছে, 4p 4d এরা কি আছে ক্রোমিয়ামের, 4p আর 4d ও ক্রোমিয়ামের আছে, কিন্তু ওরা ফাঁকা পড়ে আছে। তাহলে ক্রোমিয়ামের 4s যখন আছে, 4 রিলেটেড সব কটা আছে, 4s আছে, 4p আছে, 4d ও আঁকছে, কিন্তু আমি 4d আমি আর আঁকছি না, যদি দরকার পড়ে তখন হয়তো আমি আঁকবো, এটা বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে ক্রোমিয়ামের 4s ও আছে, 4p ও আছে, 4d ও আছে, 4d আমার আঁকার দরকার পড়ছে না, বোঝা গেল। চল আমি আঁকলাম। তাহলে এটা হচ্ছে আমার ভাই ক্রোমিয়াম। আর আমি যখন এই ধরনের ছবি আঁকা স্টার্ট করবো, খাতার লেফট সাইড থেকে আঁকা স্টার্ট করবো, যাতে রাইটে আমার সাফিসিয়েন্ট জায়গা থাকে, আর ডি এর 5খানা মানে 4d এর 5টা আঁকার মতন যেন আমার জায়গা থাকে, আমি সেই মতন জায়গা দিয়েই স্টার্ট করবো। এবং এই যখন তোকে বলবো না সোদা হাইব্রিডেশন, এই ধরনের কোশ্চেন তো 3 মার্কসের আসবে, তোকে পুরোটা দেখাতে হবে, যেরকম এখন আমি তুই করছি। তাহলে এটা হচ্ছে আমাদের ক্রোমিয়ামের গেল। আচ্ছা বল এই যে মলিকুলটা আমি লিখেছি, তোর যে বোর্ডে যেটা লেখা আছে বা খাতায় দিয়ে যেটা লিখেছি, সেখানে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত, ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত, ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার হচ্ছে +3, ঠিক আছে। তাহলে সবার ফার্স্টে আমি লিখলাম ক্রোমিয়াম, তারপরে আমি লিখছি ক্রোমিয়াম +3। প্রথম ক্লাস বলে হয়তো এরকম করে করছে আলাদা আলাদা করে, পরের ক্লাস থেকে বা আজকের ক্লাসেই পরের মলিকুলগুলো থেকে তুই ডাইরেক্ট সেন্ট্রাল অ্যাটম যে অক্সিডেশন স্টেটে আছে সেটা দিয়েও স্টার্ট করতে পারিস, বুঝতে পারলি? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। সেন্ট্রাল অ্যাটম যে অক্সিডেশন স্টেটে আমি সেটা দিয়েও স্টার্ট করতে পারি। তুই বল ক্রোমিয়াম +3 ইলেকট্রনিক কনফিগারেশন কী হয় বলতো? ক্রোমিয়াম +3 ইলেকট্রনিক কনফিগারেশন লেখার সময় মানে ক্রোমিয়াম থেকে আমি 3খানা ইলেকট্রন বার করেছি, তুই বল 3টে ইলেকট্রন যে বেরিয়ে যাবে, তার মধ্যে ফার্স্ট ইলেকট্রনটা কোথা থেকে বেরোবে? ক্রোমিয়াম এর ইলেকট্রনিক কনফিগারেশন লেখা আছে, তাহলে ক্রোমিয়াম থেকে তো আমি 3টে ইলেকট্রন বার করছি, সেই 3টে ইলেকট্রনের মধ্যে ফার্স্ট ইলেকট্রনটা কোথা থেকে বেরোবে?
তোকে যদি কেউ বলে ভাই ক্রোমিয়াম +1 এর ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, তখন তুই কি বলতিস? 3d5 4s 3d4 4s1। বল ক্রোমিয়াম +1 মানে আমি ক্রোমিয়াম থেকে একটা ইলেকট্রন বার করব, কোথা থেকে বার করব? এই ধরনের কনসেপ্ট প্রথম ক্লাস 11 লেভেলে। 3d না 4s, কোথা থেকে তুই ফার্স্ট ইলেকট্রন বার করবি? কোথা থেকে ফার্স্ট ইলেকট্রন বার করবি? ইলেকট্রন বার করবো সবার ফার্স্টে কোথা থেকে বল? ক্লাস 11 কনসেপ্ট একটু মনে করলেই পারবি। আমি ক্রোমিয়াম থেকে একটা ইলেকট্রন বার করবো, কোথা থেকে বার করবো? 3d থেকে বার করবো না 4s থেকে বার করবো? 4s থেকে। তার কারণ কি 4 নাম্বার শেল পরের দিকের শেল, তাহলে 4 নাম্বার শেল থেকে আমি ইলেকট্রনটা বার করবো। আর যখন আমি ইলেকট্রন অ্যাড করেছিলাম তখন আমি ভাই এনার্জির অর্ডারে করেছিলাম, 3d তে ফার্স্টে করেছিলাম, তারপরে 4s এ করিনি। তখন আমি 4s এ ফার্স্টে করেছিলাম, 3d তে তারপরে করেছিলাম। এটা ইলেকট্রনের এডিশনের অর্ডার, 4s এ ফার্স্টে তারপরে 3d তে, সেটা আমি ক্লাস 11 এ পড়েছিলাম আউফবাউ প্রিন্সিপালে। ইলেকট্রন বার করার সময় কিভাবে করবো? অবশ্যই বাইরের শেল থেকে আমার ইলেকট্রন আগে বেরোবে, তাহলে সেই সূত্রে আমার প্রথম কোথা থেকে বেরোবে? ইলেকট্রন 4s থেকে। তারপরে দুটো কোথা থেকে বেরোবে? 3d থেকে। তাহলে ক্রোমিয়াম +3d ইলেকট্রনিক কনফিগারেশন আমি এইভাবে একইভাবেই বক্সের মধ্যে লিখছি। তাহলে আমার কি হবে? কি হবে বল তাহলে? 3d তে এখন কটা থাকবে ইলেকট্রন? 3টে। 4s এ কত থাকবে? 0। তাহলে এই হচ্ছে আমার এখন এই পুরো সিনারি হচ্ছে এরকম, ক্রোমিয়াম +3। এইবারে দেখ, এই যে ক্রোমিয়াম NH3 মাথায় +3, এই যে মলিকুলটা আমার এখানে আঁকা আছে, আয়নটা আমার এখানে আঁকা আছে, এই আয়নের মধ্যে তুই বল ক্রোমিয়ামের কোঅর্ডিনেশন নাম্বার কত বলতো? ক্রোমিয়ামের কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6, ঠিক আছে? ক্রোমিয়ামের কোঅর্ডিনেশন নাম্বার 6। ক্রোমিয়ামের কোঅর্ডিনেশন নাম্বার 6 বা যে কোনো কারোর কোঅর্ডিনেশন নাম্বার যদি 6 হয়, আমাদের সিলেবাসে তার দুখানাই হাইব্রিডেশন আছে, ঠিক আছে? তাহলে কোঅর্ডিনেশন নাম্বার যদি 6 হয়, দুখানা হাইব্রিডেশন আমাদের সিলেবাসে আছে। কি কি হাইব্রিডেশন? একটা হাইব্রিডেশন হচ্ছে যদি কোঅর্ডিনেশন নাম্বার হয় হচ্ছে 6, একটা আছে হচ্ছে হাইব্রিডেশন sp3d2, আরেকটা হাইব্রিডেশন আছে হচ্ছে d2sp3। এই দুখানা হাইব্রিডেশন আমাদের আছে। কোঅর্ডিনেশন যদি 6 হয়, একটা হাইব্রিডেশন আছে sp3d2, আর এটা হচ্ছে d2sp3। ক্লাস 11 এ পড়তাম, এগুলো পড়েছি, sp3d sp3d টার্মগুলো আমার চেনা চেনা লাগে। তাহলে কোঅর্ডিনেশন যদি 6 হয়, আমাদের সিলেবাসে আছে দুখানা, একটা হচ্ছে sp3d2 আর হচ্ছে d2sp3। সিমিলার হতে আরও একটা লিখে রাখছি, কোঅর্ডিনেশন যদি 4 হয়, আমাদের সিলেবাসে দুখানা আছে, একটা হাইব্রিডেশন আছে sp3, আরেকটা হচ্ছে dsp2। এই হচ্ছে আমার হাইব্রিডেশনের পার্ট, যেটা ক্লাস 12 আমাদের সিলেবাসের মধ্যে আছে। sp3d2 এটা মানে কি? এটা মানে আমি ক্লাস 11 এর কনসেপ্ট একটু আইডিয়া করতে পারি। যেমন sp3 মানে ক্লাস 11 এর খাতায় যদি বাড়ি গিয়ে উল্টে দেখি, দেখবো একখানা s আর তিনখানা p অরবিটালের আমার মিক্সিং হতো। ক্লাস 11 এ দেখবি আঁকতাম এরকম, একখানা s আর তিনখানা p। বাড়ি গিয়ে এক্ষুনি ক্লাস 11 এর খাতাটা উল্টে দেখবি, একটা s আর তিনটে p অরবিটাল আমার একটু মিক্সিং হতো, ঠিক আছে? sp3 মানে। dsp2 মানে তার মানে আমার কি হবে? একখানা d, একখানা s, দুখানা p আমার মিক্সিং হবে। sp3d2 মানে আমার কি হবে? একখানা s, তিনখানা p, দুখানা d অরবিটালের আমার মিক্সিং হবে। সিমিলারলি d2sp3 মানে দুখানা d, একখানা s, তিনখানা p অরবিটালের আমার মিক্সিং হবে। তাহলে এই হচ্ছে আমাদের পার্ট। তাহলে বল এই কোশ্চেনটার অ্যান্সার আমাদের কি কি আসতে পারে? এই কোশ্চেনের অ্যান্সার আমাদের কি কি আসতে পারে? কি কি আসতে পারে এই কোশ্চেনের অ্যান্সার? কোশ্চেন আমার ক্লিয়ার, বাংলা ভাষায় বলেছি, তুই যতক্ষণ চুপ থাকবি আমিও চুপ থাকবো। এই কোশ্চেনের অ্যান্সার কি কি আসতে পারে? মানে এই কোশ্চেনটা হাইব্রিডেশন কি কি আসতে পারে বল, কি কি আসতে পারে? এই মাত্র তো খাতার মধ্যে, এই মাত্র খাতার মধ্যে লিখলাম এই কোশ্চেনের অ্যান্সার কি কি আসতে পারে। sp3d2 আর d2sp3 কেন কিভাবে করলাম আকাশ থেকে আমি পড়ছি না, তার কারণ হচ্ছে ভাই এই মাত্র লিখেছি খাতার মধ্যে, কোঅর্ডিনেশন যদি 6 হয়, আমাদের সিলেবাসে দুখানা অ্যান্সার আছে, আইদার d2sp3 বা sp3d2। এটা বুঝতে এমন কিছু অন্য ল্যাঙ্গুয়েজেও বলিনি, কোনো এলিয়েনদের ল্যাঙ্গুয়েজে আমি বলিনি, এটা বলতে তো 2 সেকেন্ড টাইম লাগতো, সেটা তুই ভাই 1 মিনিট ধরে ভাবলি, সেটা তুই ভাবতেই পারিস। তুই যতক্ষণ চুপ থাকবি আমিও চুপ থাকবো। তাহলে এটার অ্যান্সার আমার আইদার d2sp3 আসতে পারে বা sp3d2 আসতে পারে। আচ্ছা, উইক ফিল্ড লিগ্যান্ড মানে কি? উইক ফিল্ড লিগ্যান্ড মানে হচ্ছে, বেটা এদিকে দেখবি, উইক ফিল্ড লিগ্যান্ড মানে হচ্ছে এই যে ইলেকট্রনগুলো আছে না, এখানে কোনো রকম কোনো চেঞ্জ হবে না, এটা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড, ঠিক আছে? উইক ফিল্ড লিগ্যান্ড মানে কি ভাই? এই যে ইলেকট্রনগুলো আমার আছে এখানে কোনো রকম কোনো চেঞ্জ হবে না, এটা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ডের মানে। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড সিনারিও ওয়াইজ আমি বুঝে যাবো। উইক ফিল্ড লিগ্যান্ড মানে এখানে কোনো রকম আমার কোনো চেঞ্জ হচ্ছে না।
তাহলে যদি চেঞ্জ না হয় তাহলে যেরকম আছে থাক। এইবার আমি বুঝে গেছি ভাই এটার অ্যান্সার আইদার D2sp3 বা sp3d2 আসতে পারে। D2sp3 মানে কি, দুখানা ডি, একখানা এস, তিনখানা পি এর আমার মিক্সিং হবে। দেখ আমি দেখতে পাচ্ছি যে ক্রোমিয়াম NH3 তার মানে বলতো ক্রোমিয়ামের সাথে অ্যামোনিয়ার কটা বন্ড আছে? ক্রোমিয়ামের সাথে অ্যামোনিয়ার কটা বন্ড আছে? 6টা। 6টা অ্যামোনিয়ার একটা করে বন্ড, বুঝতেই পারছি 6টা অ্যামোনিয়ার একটা করে বন্ড। তাহলে ভাই 6টা অ্যামোনিয়ার যদি একটা করে বন্ড হয় তাহলে বল একটা বন্ড বানাতে কটা ইলেকট্রন লাগে? একটা বন্ড বানাতে কটা ইলেকট্রন লাগে? 6টা অ্যামোনিয়া 6টা বন্ড বানিয়েছে, একটা বন্ড বানাতে কটা করে ইলেকট্রন লাগে? এগুলো আমার কোন টাইপের বন্ড? সব ক্রোমিয়ামের সাথে অ্যামোনিয়ার মধ্যে যে বন্ডগুলো সেগুলো কোন টাইপের বন্ড? কোভ্যালেন্ট, কোঅর্ডিনেট নাকি হচ্ছে আয়নিক বন্ড? কোন টাইপের বন্ড? কোঅর্ডিনেট বন্ড। তাহলে বলে একটা কোঅর্ডিনেট বন্ড বানাতে গেলে কটা ইলেকট্রন লাগে? একটা বন্ড বানাতে গেলে কটা ইলেকট্রন লাগে? সোজা কথা, দুটো ইলেকট্রন। তাহলে একটা বন্ড বানাতে গেলে দুখানা ইলেকট্রন। আমি ছোটবেলায় পড়তাম কোঅর্ডিনেট বন্ডের স্ট্রাকচার H3O+, H2O, একটা অক্সিজেন লোন পেয়ার দিয়ে দিল H+, কে ছোটবেলায় মানে ক্লাস 11এও পড়েছি। NH4+ এর স্ট্রাকচার, NH3 একটা লোন পেয়ার দিয়ে দিল H+, কে পেয়ে গেলাম হচ্ছে আমি একটা কোঅর্ডিনেট বন্ড। তাহলে দুখানা ইলেকট্রন আমাকে দিতে হবে। তাহলে দুখানা ইলেকট্রন আমাকে ক্রোমিয়ামকে দিচ্ছে কে? দিচ্ছে হচ্ছে NH3। আচ্ছা অ্যামোনিয়া যদি দুখানা করে ইলেকট্রন দেয়, তো একটা জিনিস দেখ, অ্যামোনিয়া দুখানা করে ইলেকট্রন দিচ্ছে, তুই বল এই দুখানা ইলেকট্রন কি, সাপোজ আমার একখানা অ্যামোনিয়া দুখানা ইলেকট্রন দিল, সেই দুখানা ইলেকট্রন কি এখানে অ্যাড হতে পারে? এই ঘরটার মধ্যে কি আরো দুখানা ইলেকট্রন অ্যাড হতে পারে? পারে না। কেন পারে না? তার কারণ স্টেবল হবে না। কেন হবে না স্টেবল? এই ঘরটার মধ্যে কি আরো দুখানা ইলেকট্রন অ্যাড হতে পারে? একটা অ্যাড হতে পারে। কেন একটা অ্যাড হতে পারে? তার কারণ দুটো ম্যাক্সিমাম, এক্স্যাক্টলি দুখানা হচ্ছে ম্যাক্সিমাম হয়। তার মানে বুঝতে পারলাম এই যে অ্যামোনিয়া যে দুখানা করে ইলেকট্রন দেবে সেগুলো এই ঘরগুলোতে অ্যাড হবে না। কোথায় অ্যাড হবে? তারপরে যে ফাঁকা ঘরগুলো আছে। তার মানে বুঝলাম দেখি যে ফাঁকা ঘর আমি দেখতে পাচ্ছি D2, ডিতে দুখানা ঘর ফাঁকা আছে, এস এ একখানা ঘর ফাঁকা, দেখ পিতে তিনখানা ঘর ফাঁকা। তার মানে বুঝলাম ভাই দুখানা ডি কিছুতে একটা পার্টিসিপেট করতে চলেছে, এস একখানা কিছুতে পার্টিসিপেট করতে চলেছে, তিনখানা পি কিছুতে একটা পার্টিসিপেট করতে চলেছে। এগুলো সেপারেট কেন হবে না সেটা আমি ক্লাস 11-এ পড়েছিলাম ভাই। আলাদা আলাদা হয় না, তার কারণ তাহলে বন্ডগুলোর ক্যারেক্টার আমার আলাদা আলাদা হয়ে যাবে। ওই জন্য এইগুলো আমার একসাথে হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করবে। বুঝে গেলাম যে D2sp3, এই তো দেখতে পাচ্ছি ভাই D2sp3 এর আমার হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করছে। তার মানে লিখছি তারপরের লাইনটা Cr+3 আফটার, তাহলে হাইব্রিডেশন আমি এইভাবে বুঝলাম যে দুখানা ডি একখানা এস আর তিনখানা পি পার্টিসিপেট করতে চলেছে। তাহলে Cr+3 আফটার D2sp3 হাইব্রিডাইজেশন। তাহলে পরেরটা লিখছি কি Cr+3 আফটার D2sp3 হাইব্রিডাইজেশন। কেন ওই পার্টটাকে আমি মার্ক করেছি বুঝতে পারলাম। Cr+3 আফটার D2sp3 হাইব্রিডাইজেশন। তাহলে ছবিটা আঁকছি, এই তিনখানা এর মতন অ্যাজ ইট ইজ পড়ে থাকলো, আর এই সবকটা আমার ভাই মিলেমিশে এদের এনার্জি চলে গেল একটাই লেভেলে। ক্লাস 11-এর খাতা উল্টে দেখবি এই কনসেপ্ট আমি হাইব্রিডেশনে করেছি। তাহলে আমি কি পেলাম? এই পাঁচটার আমার ছটার 1 2 3 4 5 6 এদের আমার মিক্সিং হলো অরবিটালে, মিক্সিং হয়ে আমার এনার্জি সবকটা একই স্কেলে চলে গেল। ওই জন্য সবকটাকে একই বক্সের সাথে আমরা লাগিয়ে আঁকলাম, এটা আমি বুঝতে পারলাম। তাহলে আমি কি পেলাম? আমি পেয়েছি হচ্ছে D2sp3 হাইব্রিডাইজড অরবিটাল। কটা পেলাম? 6টা। D2s একটা, p 3টে, তাহলে পেলাম হচ্ছে 6খানা D2sp3 হাইব্রিডাইজড অরবিটাল। এটাও একটা D2sp3 হাইব্রিডাইজড অরবিটাল, এটাও একটা D2sp3 হাইব্রিডাইজড অরবিটাল, ওটাও একটা D2sp3, ওটাও D2sp3, তাহলে 6খানা আমি পেলাম D2sp3 হাইব্রিডাইজড অরবিটাল। এটা হচ্ছে আমি পেয়ে গেছি 6খানা হাইব্রিড অরবিটাল। ক্লাস 11-এর কনসেপ্ট এক্স্যাক্টলি সেম ভাবেই চলছে। এইবারে পরের লাইন আমাকে দেখাতে হবে, এখন আমার অ্যান্সার শেষ হয়নি, এবার আমাকে বন্ডের ফর্মেশনটা দেখাতে হবে। তাহলে পরের লাইনে আমি লিখবো, লেখ Cr+3 আফটার ফর্মেশন অফ Cr+3 after formation of যে কোশ্চেনটাতে যে কম্পাউন্ডটা দিয়েছে সেটা CrNH3(6) মাথায় +3, Cr+3 after formation of CrNH3(6) মাথায় +3। আবার এই ছবিটা আঁকছি যেটা এঁকেছিলাম। Cr+3 after formation of CrNH3(6) মাথায় +3। এবার আমাকে লাস্ট স্টেপে দেখাতে হবে, কি দেখাতে হবে চল দেখছি এদিকে। NH3 আমার ইলেকট্রন দিয়েছে, তাহলে একটা অরবিটালে মানে একটা বক্সে আমার দুখানা করে করে ইলেকট্রন দেখাতে হবে। 6টা অ্যামোনিয়া থেকে যেহেতু আমার 6খানা ইলেকট্রন এস, বুঝতেই পারছি। তো একটা অ্যামোনিয়া দুখানা ইলেকট্রন দেয়,
দেখ আমি এই যে দুখানা দুখানা করে ইলেকট্রন দেখাচ্ছি ক্রস ক্রস দিয়ে, অন্যভাবে দেখালাম, তোর ভিতরে দেখবি ক্রস ক্রস দেখিয়েছে, ঠিক আছে? তার মানে কি ভাই অ্যামোনিয়ার দুখানা করে ইলেকট্রন আমি এখানে দেখাচ্ছি। তুই চাইলে ভাই এখানে লাভ সাইনও দিতে পারিস, ঠিক আছে? দুজনের জন্য লাভ সাইন দিতে পারিস চাইলে। তো লাভ সাইন দিলে ভাই সবার জন্যই দিবি, বোঝা গেল? ক্রস ক্রসও দিতে পারিস, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমার কি গেল। এবার নিচে লিখবো, নিচে লিখছি 6 pairs of electron from 6NH3, এটা আমি নিচে লিখবো 6 pairs of electron from 6NH3, 6 pairs of electron from 6NH3। তাহলে এই হচ্ছে আমার পুরো অ্যান্সার কোশ্চেন নাম্বার 1টার, যে শো দ্য হাইব্রিডাইজেশন ইন ওই মলিকুল। এটা হচ্ছে আমার পুরো অ্যান্সার কোশ্চেনটা, বুঝতে পারলাম? এবং স্টেপ বাই স্টেপ এরকম পরপর করেই করছি। বল তারপরে কোশ্চেনটা কি ছিল? সেকেন্ড কোশ্চেন বল কি ছিল পরের কোশ্চেনটা? হ্যাঁ, ম্যাগনেটিক বিহেভিয়ার। আচ্ছা দেখ তুই আমাকে বল এই মলিকুলটার মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন আছে না নেই? আনপেয়ার্ড ইলেকট্রন আছে নাকি নেই? আছে। কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে? 3খানা আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে আমার এটা কি হলো? প্যারাম্যাগনেটিক, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। তাহলে পরের কোশ্চেন আমি অ্যান্সার পেলাম প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক। ওকে চল, প্যারাম্যাগনেটিক আসলো। তারপরের কোশ্চেন কি বলেছে? লো স্পিন আর হাই স্পিন। দেখ হাই স্পিন আর লো স্পিন মানে কি? সিম্পল, এদিকে তাকা। দেখ ধর আমার কাছে ভাই যদি এরকম কোনো সিস্টেম থাকে 1 2 3, এদিকে দেখ এটা ধর একটা সিস্টেম আমার কাছে আছে, সাপোজ 3খানা ইলেকট্রন, আর এটা ধর আমার এরকম আছে 1 2 3 4 5 6। দেখ এখানে স্পিনগুলো বেঁচে আছে, স্পিন বুঝতে পারছি ভাই, এ স্পিন এ স্পিন এ স্পিন। ক্লাস 11 পড়তাম না স্পিন কোয়ান্টাম নাম্বার বলে একটা জিনিস পড়েছিলাম, স্পিন কোয়ান্টাম নাম্বার। সোজা কথা আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে বা স্পিন থাকবে, আর যদি পেয়ার্ড হয়ে যায় তাহলে দেখ এর স্পিনকে এর স্পিন ক্যান্সেল করে দেবে। পেয়ার্ড হয়ে গেলে ভাই স্পিনকে স্পিন ক্যান্সেল করে দিচ্ছে, বুঝতে পারছিস? তাহলে যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে ভাই ওরা আমার হাই স্পিন কমপ্লেক্স হবে। আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে ওরা হচ্ছে আমার হাই স্পিন কমপ্লেক্স। তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন যেই আছে ওরা হয়ে যাচ্ছে আমার হাই স্পিন কমপ্লেক্স। ওকে চল পরের কোশ্চেন কি বলেছে? পরের কোশ্চেন কি বলেছে? শেপ। আচ্ছা কোঅর্ডিনেশন নাম্বার 6 হলেই ওদের শেপ আমাদের সিলেবাসে যা আছে হবে হচ্ছে অক্টাহেড্রাল। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 6 হলেই আমাদের সিলেবাসে যা আছে ওদের শেপ হবে কি? অক্টাহেড্রাল। OCTA HEDRAL, অক্টাহেড্রাল। দেখি অক্টাহেড্রাল নামটা না ক্লাস 11 শুনেছি, জিওমেট্রি জিওমেট্রি শেপের মধ্যে, ঠিক আছে? তাহলে আমাদের সিলেবাসে কোঅর্ডিনেশন নাম্বার যখনই 6 ভাই ওদের অক্টাহেড্রাল হবেই, আর কিচ্ছু নেই। শেপ আর জিওমেট্রি দুজনের সেম হবে, ওই জন্যই বললাম যে এদের শেপও অক্টাহেড্রাল হচ্ছে। পরের কোশ্চেনটা কি আছে বল? তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 6 হলে জিওমেট্রি তোকে যদি কেউ জিজ্ঞেস করে কি বলবি? অক্টাহেড্রাল। শেপ যদি কেউ জিজ্ঞেস বলবে কি? অক্টাহেড্রাল, ঠিক আছে? পরের কোশ্চেনটা কি আছে? ইনার অর আউটার অরবিটাল কমপ্লেক্স। ভালো করে দেখ, এদিকে দেখ, সাপোজ কোঅর্ডিনেশন নাম্বার 6 হলে আমার হতে পারে কি D2sp3 অর sp3d2। দেখ ইনার অরবিটাল মানে কি ভালো করে দেখবি, আমি ডি এর রেসপেক্টে ভাবো। দেখ D2sp3 মানে ডি আমার ফার্স্টে পার্টিসিপেট করেছে, আর sp3d2 মানে কি বলতো? ডি আমার লাস্টে পার্টিসিপেট করেছে। মানে D2sp3 মানে দেখ আমার ভিতরের দিকে ডি পার্টিসিপেট করেছে, বুঝতে পারছি ভাই? D2sp3 দেখ এটা পেয়েছিলাম, দেখ ভিতরের দিকে ডি পার্টিসিপেট করলো। আর কিছুক্ষণ পরে সিনারিও ডেভেলপ করবে যেখানে আমি দেখবো sp3d2 4d পার্টিসিপেট করবে, মানে বাইরের দিকে ডি পার্টিসিপেট করবে। তার মানে D2sp3 মানে ভিতরের দিকে ডি পার্টিসিপেট করেছে, আর sp3d2 মানে বাইরের দিকে ডি পার্টিসিপেট করেছে। তাহলে তুই বলতো কোনটাকে ইনার বলবি কোনটাকে আউটার বলবি? বুঝে গেছি এতক্ষণে কোনটাকে ইনার আর কোনটাকে আউটার বলবি বল? D2sp3 ইনার অরবিটাল কমপ্লেক্স আর sp3d2 হচ্ছে আমার আউটার অরবিটাল কমপ্লেক্স। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার আমার কি হচ্ছে? ইনার অরবিটাল কমপ্লেক্স, ঠিক আছে? ইনার অরবিটাল কমপ্লেক্স। চল পরের কোশ্চেন। পরের কোশ্চেনে কি আছে? ম্যাগনেটিক মোমেন্ট, ঠিক আছে? ম্যাগনেটিক মোমেন্ট। পরের কোশ্চেনে ম্যাগনেটিক মোমেন্ট। খাতার মধ্যে লিখে রাখ ক্লাস 11 এর ফর্মুলা, ম্যাগনেটিক মোমেন্ট ইকুয়ালস টু √n × n+2। এই ফর্মুলা তুই মনে হয় ফিজিক্সও পড়েছিস? √n × n+2। এটার ইউনিট কি হবে বলতো? এটার ইউনিট হচ্ছে বিএম। বিএম এর ফুল ফর্ম হচ্ছে বোর ম্যাগনেটন, ঠিক আছে? এটার ইউনিট হচ্ছে বোর ম্যাগনেটন। যদি আমাদের কেমিস্ট্রিতে ইউনিট লাগবে না তাও লিখে রাখছি বিএম এর ইউনিট কি? বোর ম্যাগনেটন। বোর হচ্ছে নিলস বোর, সায়েন্স নিলস বোর, বোরের অ্যাটমিক মডেল পড়েছিলি। বোর ম্যাগনেটন, ঠিক আছে? √n × n+2 এই হচ্ছে ফর্মুলা। এন মানে কি? এন মানে লিখে রাখ নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। এন মানে কি? নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন।
নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, ঠিক আছে। পরীক্ষার সময় তোর ডাউট কোথায় হবে জানিস তো, পরীক্ষার সময় তোর ডাউট বলে দিচ্ছি, লাস্ট ইয়ারেও বলেছিলাম, তারপরেও এই বছর আসার পরে ভুল করে এসছে, কেন? এ তো হবেই স্বাভাবিক। পরীক্ষার সময় তো ডাউটটা মনে হবে যে ভাই এটা রুট ওভার n ইন্টু n প্লাস 1 ছিল না n ইন্টু n প্লাস 2 ছিল, এটা পরীক্ষার সময় সবচেয়ে বেশি ডাউটটা তোর হবে, দেখবি হবেই n ইন্টু n প্লাস 1 না ভাই n ইন্টু n প্লাস 2, তুই যতই জানিস তাও দেখবি এই ডাউটটা তোর মনের মধ্যে চলে আসবে, ঠিক আছে। তাহলে রুট ওভার n ইন্টু n প্লাস 2 না রুট ওভার n ইন্টু n প্লাস 1, তাহলে বুঝতেই পারছিস ভ্যালু তোর আলাদা আলাদা চলে আসবে, ভ্যালু আলাদা আসলে তো অ্যান্সার গেল, বুঝলি। তাহলে এবারে আমার বল এই কোশ্চেনে n এর ভ্যালু কত হচ্ছে? 3, তাহলে কত হচ্ছে? রুট ওভার কত হচ্ছে? রুট ওভার 3 ইন্টু 3 প্লাস 2, তাহলে রুট ওভার 15। রুট 15 এর ভ্যালু বলতো কতর কাছাকাছি হয়? রুট 15 এর ভ্যালু কতর কাছাকাছি হয়? ক্যালকুলেটর ছাড়া বলতে পারবো কতর কাছাকাছি হয় রুট 15 এর ভ্যালু? 3.9 এর কাছাকাছি। কেন? কার থেকে কম হলে রুট 15 এর ভ্যালু কার থেকে কম হয়? 3.9। কিভাবে বললাম 3.9? রুট 16 এর থেকে কম, এক্স্যাক্টলি। রুট 16 মানে হচ্ছে 4, রুট 16 থেকে অনেকটা বেশি কম হবে না? তাহলে এবার ক্যালকুলেটর বসিয়ে দেখ রুট 15 কত আসছে, ক্যালকুলেটর বসা, এবার 3.9 এর রেঞ্জেই থাকবে। ক্যালকুলেটর বসা দেখি রুট ওভার অফ 15, রুট 15 3.87, ঠিক আছে 3.87। তাহলে আমাকে পরীক্ষাতে ভ্যালু দেখে আমি বুঝতে পারবো, অপশানে দিয়ে দেবে, আইএসসি বোর্ডে তো অপশান দেবে না, তাহলে আমি ক্যালকুলেটর বসিয়ে দেখে নেবো, সিবিএসসিতে আসলে অপশান আমার দিয়ে দেবে, ঠিক আছে, বুঝতেই পারলাম। তাহলে আমার সব কটা ওই 4-এর দিকে রেখে এসে থাকছে। তো বল রুট ওভার 35 ভ্যালু কতর কাছাকাছি হবে? রুট ওভার 35, রুট ওভার অফ 35 ভ্যালু কতর কাছাকাছি হবে? 5.8 এর রেঞ্জেই থাকে সব। বসা দিয়ে কত আসছে রুট ওভার 35? 5.91, ঠিক আছে। তার মানে বুঝতে পারছি দেখো এই যে 6 এর থেকে কম, তাহলে এই হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন, বোঝা গেল। সবকটা কোশ্চেন আমার হয়ে গেছে। আর কোনো কোশ্চেন বাকি আছে? এটা বাকি আছে? হ্যাঁ, ইউনিট কোশ্চেনে দিলে দেবো, না হলে দেবো না। চল পরের কোশ্চেন, একই থাকবে, সমস্ত কোশ্চেন সেম, পুরো কোশ্চেন সেম, জাস্ট মলিকুলটা আমি চেঞ্জ করে দিচ্ছি। FeH2O হোল 6 মাথায় +2, সব কোশ্চেন সেম, শুধু আমি চেঞ্জ করে দিলাম FeH2O হোল 6 মাথায় +3 কর, FeH2O হোল 6 মাথায় +3, FeH2O হোল 6 মাথায় +3। সেকেন্ড কোশ্চেন আমাদের এটা, FeH2O হোল 6 +3। পুরো কোশ্চেন লেখার এখন কোনো দরকার নেই, জাস্ট মলিকুল লিখবো, ঠিক আছে। চল FeH2O হোল 6 মাথায় +3। আচ্ছা, এটা আইইউপিএসসি নেম কি হবে আগে বল? আইইউপিএসসি নেম কি হবে? হেক্সা অ্যাকোয়া ফেরেট 3, একে 0 পেলাম, কি হবে? আয়রন 3, হেক্সা অ্যাকোয়া আয়রন 3 স্পেস আয়ন, ঠিক আছে। চল শুরু করা যাক। ফার্স্ট আমি কি করবো, যখন এই ধরনের দেখবো আমাকে জানতে হবে ভাই H2O স্ট্রং ফিল্ড না উইক ফিল্ড, লিগ্যান্ডটা স্ট্রং না উইক। আমি আজকের ক্লাসে বুঝতে পারছি না এটার মানে কি, ঠিক আছে। চল তোকে আমি বলে দিচ্ছি, লিখে রাখবি পাশে, মানে এটা আমি জানি, তোকে কোশ্চেনে দেবে না, এটা আমাকে জেনে যেতে হবে। তাহলে এবার আমার অ্যান্সার স্টার্ট হচ্ছে। অ্যান্সারের মধ্যে আমি লিখে রাখলাম H2O উইক ফিল্ড, অ্যান্সারের মধ্যে আমি লিখে রাখলাম H2O উইক ফিল্ড। তুই আলাদা আলাদা কালির পেন ইউজ করছিস, বুঝতে পারছিস কোনটা অ্যান্সার কোনটা কোশ্চেন। H2O উইক ফিল্ড, চল শুরু করা যাক। একইভাবেই করবো। সবার ফার্স্টে আয়রন, অ্যাটমিক নাম্বার কত আয়রনের? আয়রনের হচ্ছে 26। তোকে পরীক্ষাতে কিন্তু কোশ্চেন অ্যাটমিক নাম্বার দেবে না, ঠিক আছে। তাহলে 26, তাহলে আয়রনের লাস্ট পার্টটার ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? 3d6 4s, তাহলে এঁকে ফেল এরকম 3d6 4s2 করে আঁক। খাতার লেফট সাইড থেকে স্টার্ট করবি, যাতে আমার প্রয়োজন পড়লে আমি 4dটাকে যাতে আঁকতে পারি সেই মতন তুই স্টার্ট করবি। চল তাহলে আয়রন আঁকলাম 3d6 4s2, 3d6 4s2। এই মলিকুলটা যেটা আমার হয়েছে তাহলে এঁকে ফেলেছি, এবং রাইট সাইডে আমি 4d আঁকার মতন জায়গা ছেড়ে রাখবো, দরকার পড়লে আমাকে কখনো রাখতে হতে পারে, না দরকার পড়লে আমার আঁকার তো কোনো দরকারই নেই। তাহলে 3d6 4s2 আমি করলাম। এই মলিকুলটাতে আয়রনের অক্সিডেশন নাম্বার কত? +3 আসলো। তাহলে এর ঠিক নিচে এবার তুই লিখবি হচ্ছে Fe+3 একইভাবে ইলেকট্রনিক কনফিগারেশন, ওই বড় করে। আজকে ক্লাসে আমরা এটাই করবো। তাহলে পুরো জিনিসটা আমরা সিস্টেমেটিক্যালি পরপর উপর নিচে ছবি আঁকছি, যাতে আমাদের বিরক্তি না লাগে, ঠিক আছে। জাস্ট 3 নিচে 3 আঁকবো, 4s নিচে 4s আঁকবো, 4p নিচে 4p আঁকবো।
Fe+3, তাহলে Fe+3 মানে ইলেকট্রনিক কনফিগারেশনটা কি হবে? Fe+2 মানে ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? কি হবে ইলেকট্রনিক কনফিগারেশন Fe+3? 3d5। তাহলে ইলেকট্রন কোথা থেকে সবার ফার্স্ট এটা বেরিয়েছে? 4s থেকে। তারপরে তাহলে 4s থেকে দুটো আর 3d থেকে একটা বেরিয়ে গেছে। তাহলে হলো কি, আচ্ছা ছবিটা আমি কিরকম আঁকবো? 3d5 এর ছবি বল কিরকম হবে? তুই আমাকে বলবি, আমি তোকে অপশন দিচ্ছি। এই ছবিটা হবে? হবে না। কেন হবে না? তার কারণ সেম স্পিনে থাকবে, তাই তো? তাহলে কোনটা হবে ভাই? এইটা, তাই না? এখান থেকে আমার এই ইলেকট্রনটা বেরিয়েছে, তাহলে এটা হচ্ছে ভাই 3d5। বাকি বারটা পড়ে আছে, চল বুঝলাম। আচ্ছা এবারে দেখ, তাহলে আমি এটা আঁকলাম Fe+3। তুই দেখ পরের কোশ্চেন থেকে তুই চাইলে না এই মেটালটা যে অক্সিডেশন স্টেট আছে সেটা দিয়েই স্টার্ট করতে পারিস, চাইলে তুই করতে পারিস, কিন্তু আমি বলবো ভাই একটা স্টেপ এগিয়ে করি, তাতে আমাদের ভুল হওয়ার চান্সটা কমে যাবে। বোঝা গেল? চল বুঝলাম। এইবারে তুই দেখ এখানে একই ব্যাপার বুঝতে পারছি, আয়রনের কোঅর্ডিনেশন নাম্বার কত এই কোশ্চেনে? 6। তাহলে বলতে এটার অ্যান্সার আমার কি হতে পারে? D2sp3 আর sp3d2, এই দুটোর মধ্যে আমার একটা অ্যান্সার হবে, বুঝতে পারলাম। এইবারে এটা উইক ফিল্ড লিগ্যান্ড, H2 আমার উইক ফিল্ড। H2 যেহেতু আমার উইক ফিল্ড, তাহলে একটু এদিকে তাকা, দেখ D2sp3 বা sp3d2, D2sp3 হতে গেলে ভাই এই দুটোকে আমার পার্টিসিপেট করতে হবে না হবে না বল? D2sp3 হতে গেলে আমার এই দুটো পার্টিসিপেট করতে হবে নাকি হবে না? যদি D2sp3 হতে হয় তাহলে এই দুটো বক্সকে কি পার্টিসিপেট করতে হবে D এর, নাকি হবে না? আগের বারই তো করলাম, এই D এর দুখানা কি পার্টিসিপেট করতে হয়েছিল আগের বার নাকি হয়নি? হয়েছে, হ্যাঁ হয়েছিল, তাহলে আমাকে পার্টিসিপেট করতে হবে। তাহলে এইবারে দেখ ভাই H2 উইক ফিল্ড, উইক ফিল্ড থাকলে কি হয় বলতে এখানে কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে? ইলেকট্রন এখানে কোনো চেঞ্জ হয় না। কেন হয় না সেগুলো পরের ক্লাসে জেনে যাবো। তারপরে এটা যেহেতু আমার H2 উইক ফিল্ড, তাহলে দেখ এখানে কোনো চেঞ্জ কিন্তু আমার করা পসিবল হবে না। তাহলে পসিবল যদি না হয় তাহলে দেখ D2sp3 চান্স কিন্তু বন্ধ হয়ে গেল, বুঝতে পারলাম? D2sp3 চান্স আমার বন্ধ হয়ে গেছে, কারণ ভিতরের দিকে D আমার পার্টিসিপেট করতে পারছে না। এবারে দেখ আমি দেখি পরের অপশন sp3d2 হতে পারে। হ্যাঁ ভাই, S ফাঁকা, তিনখানা Pও ফাঁকা, এরপরে তো D পড়েই আছে, দরকার পড়লে আমি আঁকবো, এখন সেই দরকারটা আমার চলে এসেছে। তাহলে এইবার আমাকে আবার ওই 4P-র পাশে আমি তোকে বারবার বলেছি জায়গা ছাড়তে, সেই জায়গাটা আমি প্রথমটা আঁকলাম 4D, এইবারেও আঁকলাম হচ্ছে 4D। তাহলে এই হচ্ছে আমি Fe+3 জন্য এবারে এখানে ডিটাকে আনলাম।